সেকেন্ড ইয়ার, এটা ফার্স্ট ইয়ার স্যার। এটা ফোর্থ ইয়ার না? জি স্যার। আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 9 তারিখ থেকে, অক্টোবরের 9। 401 কই? 401 পিছাই গেছে আবার শেষে। আমি এটা তোমাদের ইমেল করে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার, ইমেল দেন স্যার। ইমেল করে দিচ্ছি। কাকে? সব ইয়ারতে কি হয়ে গেছে রুটিন? হ্যাঁ, সবগুলা। কাকে পাঠাবো? কাকে? স্যার আমাকে পাঠিয়ে দিতে পারেন 4 ইয়ারের টাইমে, ওদেরকে দিয়ে দিতে পারবো স্যার। তুমি কে? স্যার সাকিব স্যার। সাকিব। আচ্ছা, সাকিব এখানে তো আবার নাই ওদের সাকিবের নাম্বার। সাকিব ফাদ, এটা না? হ্যাঁ, জি স্যার। রুটিন। ওদের পরীক্ষার ডেটটা কবে নিছো? ইনকোর্সের পরীক্ষার ডেট নিয়ে নাও। সো সেন্ড ইউ, তোমাকে পাঠাই দিলাম। হ্যাঁ, এই 50 জনের বেশি আর ইন্টারেস্টেড হবে না বাকি স্টুডেন্টরা, যেটা বুঝতে পারছি। ওরা মনে করে রেগুলার ক্লাসেস হচ্ছে না, ক্লাসে গিয়ে কি লাভ, তাই না? তো এটা হইতেই পারে। আর এখন তো তোমরা তো হলে উঠতেছো 5 তারিখ নাকি? ভর্তি আর। জি স্যার। জি স্যার। তো তোমরা হলে উঠতেছো মানে তোমাদের পরীক্ষা দিচ্ছে 9 তারিখ থেকে। তোমরা মোটামুটি সময় পাচ্ছ। তোমরা লাকি যে তোমরা হলে চান্স পাচ্ছ নাকি? বাকিরাও পেয়ে যাবে আশা করি, বেশি দেরি হবে না। আমি হয়তো ইউনিভার্সিটি একটু এক্সপেরিমেন্ট করছো তোমাদের, যে এরপরে দেখবো সব ঢলের মতো সব চলে গেছে নাকি? যেহেতু সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সবগুলোরই রিস্কেডিউল হয়ে গেছে, তাদের কেউ ঢাকায় আসতেই হচ্ছে। হ্যাঁ, আমি এই কথাই বলছি যে তোমরা আর দিলে না করে ঢাকায় চলে আসো। এখানে স্যার আসবো কিভাবে, কোথায় যাবো? মনে হয় ঢাকা কোনোদিন আর দেখোই নাই। ঢাকা কি সারা জীবন আসবো না নাকি? হ্যাঁ, হলে না থাকলেও ঢাকায় তোমাকে আসতেই হবে, তাই না? এবং হল থেকে বাইর হওয়ার পরেও ঢাকায় থাকতে হবে। কাজে গ্রামে থেকে সবকিছু হবে না। হ্যাঁ, এখন ইউনিভার্সিটিও অলরেডি পারমিশন দিয়ে দিল জন্য অনলাইন পরীক্ষা অনগোয়িং। সেটা ডিপার্টমেন্ট মিটিং এর সিদ্ধান্ত নিয়ে সবগুলা ক্যান্সেল করে অফলাইন, কারণ সীমাহীন দুর্নীতি হচ্ছে, দুর্নীতির নকল। হ্যাঁ, এটা কন্ট্রোল করা যাচ্ছে না। ইন দ্য নেম অফ ইলেকট্রিসিটি এই সেই হাবি যাবি। আর কিছু ছেলেপিলে তো থাকেই তোমাদের বন্ধুরা যারা, হ্যাঁ, তারা যে কি জিনিস, তারা এক একটা পাওয়ার। হ্যাঁ, এই একদিন দুদিন পরেও দেয় স্ক্রিপ্ট, হওয়া হয়ে গেছে নাই। পরীক্ষা দিয়েছি স্যার, পরীক্ষা দিয়েছি তো কোথায়? লেট মানে কি? এক্সট্রিম লেট। বুঝতে পারছো? তো এখন নানান সমস্যা হচ্ছে অনলাইনে। কিছু আছে যারা খুব ভালো, তাদের জন্য অসুবিধা এই পরীক্ষাগুলো। অলরাইট, তো আমরা একটা পরীক্ষার ডেট কি ফাইনাল এটা করে ফেলি, মিট যেহেতু নিতে হবে। এখন আমরা সবচেয়ে ভালো হতো যদি সামনাসামনি নিতে পারতাম। সেটা কি করতে চাও তোমরা? স্যার একটু জানতে চাচ্ছি, পরীক্ষা এবং প্রেজেন্টেশন দুটোই নেবেন আপনি অ্যাসেসমেন্টে? কি স্যার আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে বলেছিলেন, এটাও হবে এবং পরীক্ষাও হবে? হ্যাঁ, পরীক্ষা তো হবে। পরীক্ষার অ্যাসাইনমেন্ট কেন হবে না? অ্যাসাইনমেন্ট কি পরীক্ষার অল্টারনেটিভ নাকি? এর আগে তোমরা কখনো এরকম করনি? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট প্লাস প্রেজেন্টেশন করনি, মানে মেইন কোর্স? স্যার এবারে আসলে সময় কম, তো এই জন্য বলছিলাম। সময় কম এই জন্য তোমরা যে কোনো একটা করতে চাচ্ছ নাকি? হ্যাঁ, প্রেজেন্টেশন করতে চাচ্ছ শুধু? স্যার অন্য কোর্সে স্যার এরকমই করা হয়েছিল, এই জন্য বলছি। আচ্ছা, তাহলে প্রেজেন্টেশনই করো শুধু নাকি? জি স্যার, আপনার ইচ্ছা স্যার, আপনি যদি বলেন তাহলে এটা হবে স্যার। মানে স্যার সামনে অনেকগুলো ইনকোর্স ডেট পড়ে যাবে, স্যাররা হচ্ছে দ্রুত নিতে চাচ্ছে, তো আমাদের আসলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, ইন কোর্সে ডেট পড়ে যাবে তাই বলছো? স্যার অলরেডি দেওয়া হয়েছে দুইটা। কোন কোন? এখানে সরাসরি? না স্যার এখানে না, এটা না, মানে অন্য কোর্সগুলোর সামনে আমাদের পরীক্ষার ডেটও হয়েছে, তো এই যে ইন কোর্সে। কবে ডেট আছে? কি ডেট? কোন পরীক্ষা? খানার সামনে নাকি অনলাইনে? সেটা বলো না, বলো। ও অনলাইনে স্যার। অনলাইনে? অনলাইনে পরীক্ষা নিতে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখানে তোমরা সমস্যা হলো যে একই থার্ড ইয়ার যেমন পরীক্ষা দিল, খাও অনেকের নাই, আসেনি, ইত্যাদিতে নানান কাহিনী সবসময় হয় আর কি। ঠিক আছে, লেট মি থিঙ্ক যে তোমার দুইটাই করতে হবে। যেমন থার্ড ইয়ার তো দুইটাই করছে ওরা,
অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দুইটাই, মানে ইনকোর্স দুইটাই করবো। তোমরা ইনকোর্স পরীক্ষা দিতে পারবে না? পড়তে তো সবসময় এই কাজটা করে, প্রেজেন্টেশন করে, অ্যাসাইনমেন্ট করে, প্লাস ইনকোর্স পরীক্ষা দেয়। স্যার প্রেজেন্টেশনটা কি কবে নিতে যাচ্ছেন তাহলে স্যার? এটাই তো কোশ্চেন। আজকে 21 তারিখ অলরেডি, আমরা 28 তারিখ মঙ্গলবার। 28 তারিখ তো অনেক অ্যাক্টিভিটি আছে। স্যার ফাইনাল পরীক্ষার পরে কি নেওয়া সম্ভব? আর পরীক্ষার পরে নেওয়া সম্ভব হবে না, সম্ভব হলে তোমরা হারাই যাবা। না স্যার, আমাদের তো প্র্যাকটিক্যাল শেষ হচ্ছে না এখনই, তো মানে ফাইনাল পরীক্ষার পরে তো বসেই থাকতে হচ্ছে। ওই সময়টা যদি নেওয়া যায়। এখন আসলে সময় পরীক্ষার পরে তোমরা ইউল বি বিজি, বিকজ যেহেতু ইউনিভার্সিটি খুলে দিচ্ছে, তোমরা হলে থাকবা, তোমাদের হয়তো সরাসরি ক্লাসে আসা লাগবে, হ্যাঁ, প্র্যাকটিক্যালের জন্য। ল্যান্ড ইউজ হয়তো ফিল্ড ট্রিপ হতেও পারে, বলা যায়। সব মিলিয়ে আমার মনে হয় যে আফটার এক্সাম উইল বি বিজি। বুঝতে পারছো? কিন্তু তখন ডিপার্টমেন্টে আসা হবে তো স্যার, মানে প্রিপারেশনটাও থাকবে, কারণ ফুল পরীক্ষা হয়ে গেলে আর তো অত ঝামেলা এখন নেই। আমি ডিপার্টমেন্টে আলাপ করতে পারি চেয়ারম্যানের সাথে, যে আমরা কি শুড উই বি টেকিং আওয়ার ইন কোর্স এক্সাম আপ টু ফাইনাল এক্সাম। হ্যাঁ, সাধারণত বিফোর দি ফাইনাল এক্সাম উই চেক ইন কোর্স এক্সামস, রাইট? এখন যদি নিতে হয় পরে, সেটা একটু আলাপ করে নিতে হবে। স্যার অনেক শুধু আপনাদের এক্সামটাই নেন। হ্যাঁ, অনেক কোর্সে আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে নিয়েছে ইন কোর্সের পরিবর্তে, যেহেতু এবার এই অসুবিধা। হ্যাঁ, এক এক টিচার এক এক ভাবে অ্যাসেসমেন্ট করছে, ঠিক আছে, দ্যাট ইজ ওকে। আসলে এখন সময় সম্ভব স্যার, এটা অসুবিধা। আমি অ্যাসাইনমেন্টটাকে গুরুত্ব দিতে চাই বেশি ইন কোর্স থেকে। অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্টটা কি বুঝছো? তাহলে স্যার আমরা প্রেজেন্টেশনটা স্যার সামনাসামনি দিই স্যার। আমরা তো আসবোই ভার্সিটিতে স্যার, পরীক্ষা শেষ হওয়ার পরে স্যার। হ্যাঁ, সেটা তো করলে ভালো হইতো। এখন আমি দেখি, লেট মি টক টু চেয়ারম্যান এবং দেখি কি বলে তারা। হ্যাঁ, জি স্যার। তারপর তোমাদের আমি জানাই, হ্যাঁ, যে আমরা জি স্যার। প্ল্যান করছি যে সরাসরি এখানে এসে প্রত্যেক যেহেতু হলে ঢুকে যাবে, যে উইল গেট ইউ, আমরা এখানে সরাসরি পরীক্ষা নিতে নিতে পারি কিনা প্রেজেন্টেশনটা, ঠিক আছে? জি স্যার। অলরাইট, একটা ব্যবস্থা হবে, হ্যাঁ, অসুবিধা নাই। তো আমরা আমাদের একটু ডিসকাশনটা শেষ করি। গত ক্লাস পর্যন্ত মডেলের কথা বলছিলাম না, প্রেসার রিলিজ মডেল। তো এই মডেলটা কি কাজে লাগে বেসিক্যালি, একদিন বলো একটু। কি কথা বলেছি যে why should we apply or learn the pressure release model বা other models, that can be used to assess. এক সেকেন্ড। সালাম আলাইকুম স্যার।
এটা বলছিলাম। তোমাদের একটা বই দিতে চাইছিলাম, কিন্তু কেউ আমার সাথে যোগাযোগ করেনি, কেউ না। স্যার আমি কালকে ডিপার্টমেন্টে আসবো স্যার, আপনি কি থাকবেন? তাহলে আমি এসে নিয়ে যাবো। না না, আমি থাকবো না, আমি ওই ইয়েতে যাবো, লন্ডনে যাবো। তোমরা তো হ্যাঁ, ওই যে বারবার বললাম যে আমাকে একটু মনে করে দিও, ইমেল করো। হ্যাঁ, এই যে এখন 50-55 জন উপস্থিত। হ্যাঁ, এদের ক্লাসের কোনো ইচ্ছাও নাই। বলবো স্যার আমি তো অসুস্থ ছিলাম, গত 2 সপ্তাহ ধরে ভীষণ অসুস্থ। হ্যাঁ, আমার ঠান্ডা জ্বর ছাড়ছেই না, অ্যান্টিবায়োটিক খাইছি 1 সপ্তাহ। তারপর আমি তোমাদের সাথে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি একদিন, এবং ওটা নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়ছি। সবাই ঝামেলার মধ্যে আছি আমরা। তোমাকে বারবার বললাম যে আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ, এমনি যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, অনেক কিছু দিতে পারি না। স্যার সত্যি কথা বলতে কালকে আমি নিতে গিয়েছিলাম স্যার, কিন্তু আপনি ওই যে পরীক্ষা শুরু করবেন এজন্য ব্যস্ততার পরে আর নিতে পারিনি। ঠিক আছে, তুমি কথা বলো না, তোমারটা দিয়ে ঝামেলা হচ্ছে তোমার এই মাইক্রোফোনে। বুঝতে পারছি। তোমরা তো আগের দিনই আসবা, এটা তো নিয়ম। এটা ক্লাস হয়েছে 1 সপ্তাহ আরো কতদিন আগে। আর কালকে নিতে গেছিলা কেন? বলছিলাম ইমেলে মনে করে দিই, সব কপি দিয়ে দেবো। স্যার আমাদের কাছে আপনি যে বইটা দিবেন বলছিলেন স্যার, ওটা একটা এডিশন ছিল স্যার। থাকলে ভালো, সবার কাছে যদি থাকে তাহলে তো ভালোই। সেটা ওই ক্লাসে বলতে পারতাম, যেটা এখানে আছে, তাই না? ঠিক আছে, একজন কিছু জিজ্ঞাসা করি, একটু উত্তর দাও দয়া করে। এই যে শব্দগুলা গতদিন আলোচনা করলাম, যে হ্যাজার্ড, ভালনারেবিলিটি, হ্যাঁ, ডিজাস্টার, শব্দগুলোর সাথে কি তোমরা পরিচিত? মনে আছে কিছু? হ্যাঁ, একজনের চেহারা দেখাও, দেখিয়ে বলো। হ্যাঁ বলো তো। এই উদ্দর্শী কে, নাকি কি নাম তোমার? হ্যাঁ, জি স্যার, খাদিজা হোসেন। জি হ্যাঁ, জি স্যার, তোমার শুনছি। ভালো নাম কি জানো? হ্যাঁ, খাদিজা হোসেন। ও খাদিজা, খাদিজা, হ্যাঁ। খাদিজা বলো, হ্যাজার্ড এগুলা কি একটু বুঝাই বলো। হ্যাজার্ড, ডিজাস্টার। হ্যাজার্ড হলো পটেনশিয়াল থ্রেট, যে বিপদের সম্ভাবনা আছে, আর সেটাই যখন অকারেন্স হিসেবে দেখছি ওটা হ্যাজার্ড হয়ে যায়। হলো না তো, তুমি বললে যে বিপদের আশঙ্কা আছে। না, এই শব্দগুলো এভাবে তো বলা যাবে না, তাই না? যারা ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট, ভবিষ্যতে অনেক রিসার্চ করবা, মানে একটা অথেন্টিক রেফারেন্স দিয়ে বলতে হবে, তাই না? হ্যাজার্ডের অনেক সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো এখন যাচ্ছে না, কিন্তু একটা ভালো ডেফিনেশন জানতে হবে। এই বাকিদের কাউকে আর দেখছি না, হ্যাঁ, সব তো হাইড হয়ে গেছে, কে থাকে না থাকে জানিও না। হ্যাজার্ডের বাংলা কি? স্যার আপদ বলেছি। আপদ বলছিলাম, হ্যাঁ। আর জাস্টের দুর্যোগ। ভালনারেবিলিটির বাংলা কি বলছিলাম? স্যার বিপদাপন্নতা। বিপদাপন্ন, রিস্ক, ঝুঁকি, ইন্ট্রোডাকশন, ঝুঁকি প্রশমন। হ্যাঁ, এগুলা ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট টার্মিনোলজির সাথে এগুলো রিলেটেড। হ্যাঁ, এটা অ্যাট রিস্ক বইও পাবা, তারপরে ইউএনআইএসডিআর এর ওয়েবসাইটে গেলেও পাবা। এই কনসেপ্টগুলো ডিফাইন করেছে তারা সুন্দর করে, যে হ্যাজার্ড ঠিকই আছে, যে পটেনশিয়াল থ্রেট, হ্যাঁ, কিন্তু সেগুলা কিছু ফেনোমেনন, তাই না? তো এটা সিস্টেম্যাটিক ডেফিনেশনটা কি? হ্যাঁ, নিশ্চয়ই কোনো সিস্টেমের ডেফিনেশন গুলো আছে, সেই সিস্টেমের ডেফিনেশন ঠিকতে হবে নাকি? হ্যাঁ, আইএসডিআর এর নামটা বলেছিলাম, আইএসডিআর এর খাদিজা, আইএসডিআর বলিনি? স্যার মনে পড়ছে না আমার এই মুহূর্তে। ইন্টারন্যাশনাল স্টাডিজ ফর ডিজাস্টার রিডাকশন। জি হ্যাঁ, ইট ওয়াজ এস্টাবলিশ ইন 2000, যেটা পরে ইউএনডিআরআর নামে আবার রিনেম করা হয়েছে। হ্যাঁ, ইউএনডিআরআর, ইউনাইটেড নেশনস ডিজাস্টার রিস্ক রিডাকশন। তো এখনকার পৃথিবীতে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে বিষয়টা, ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেডিশনাল। হ্যাঁ, আমরা ট্রেডিশনালি কি করতাম? বাংলাদেশ ডিজাস্টার প্রোন কান্ট্রি, and we used to wait for disaster to happen.
after a disaster, then we jumped into the area, into the affected area with relief, right? And then we used to rehabilitate, then we used to repair. এই সব শব্দগুলোর সাথে রিলেটেড। সাধারণত পোস্ট ডিজাস্টার যে অ্যাক্টিভিটিস বা ইন্টারভেনশনস এইগুলাই আর অল ক্যারিড আউট ইন দ্য ট্রেডিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। বোঝা গেল যে আগে ট্রেডিশনালি, এবং সেটা আনটিল 1990 সারা পৃথিবীতে। এটাকে বলে একটা প্যারাডাইম। এটা একটা ট্র্যাডিশন, সারা পৃথিবীতে দুর্যোগ আছে। জাপান ইজ ওয়ান্ডারফুল এক্সাম্পল, তাই না? জাপানের স্টোরি তোমরা জানো যে জিওলজিক্যালি জাপান একটা র্যাগেড মাউন্টেনাস, দুইটা প্লেটের বাউন্ডারিতে লোকেটেড, অনেক কিছু সুনামি, আর্থকুয়েক, ভলকানো প্রোন। কিন্তু জাপান এমন একটা কান্ট্রি যে ওয়ান অফ দি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড কান্ট্রিজ, ওয়ান অফ দি। এক সময় পৃথিবীর সেকেন্ড ইকোনমি ছিল জাপান। এখন চায়না এক্সিডেন্ট। চায়না তো চায়না আমেরিকার কেউ ছাড়িয়ে দেবে। তাহলে এইরকম জাপান একটা ডিজাস্টার্স জিওগ্রাফিক কনটেক্সটে লোকেটেড হওয়ার পরেও, এবং ওদের জিডিপির একটা বড় অংশ একসময় এই যে আর্থকুয়েকের লস হয়ে যেত। ওদের 1% জিডিপির লস মানে এটা বাংলাদেশের কয়েকটা জিডিপির সমান, তাই না? বুঝতেই পারো। যাই হোক, জাপানে বেসিক্যালি এটার ইনিশিয়েটর যে এই যে ট্র্যাডিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্র্যাকটিস, বসে আসো, ওয়েট করছো, হঠাৎ করে ডিজাস্টার হয়ে গেল, সাইক্লোন হয়ে গেছে, কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু নাই, অনেক ক্ষতি হয়েছে নাকি? এরপরে তুমি রিলিফ নিয়ে যাও, কান্নাকাটি মানুষের, তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো নাকি? পোস্ট ডিজাস্টার অ্যাক্টিভিটি যা করি আমরা, রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে ফ্লাডে, সেগুলোকে রিপেয়ার, রিহ্যাবিলিটেট করি ইত্যাদি। কিন্তু এই প্যারাডাইম এখন হ্যাজ কমপ্লিটলি বিন চেঞ্জড। এখন এই প্যারাডাইম আর নেই। এখনকার প্যারাডাইমটা কি? সেটা হলো যে আমরা উই শুড নট ওয়েট ফর ডিজাস্টার টু হ্যাপেন, ওয়েট করবো না। এই জন্য এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সাথে রিলেট করছি কেন? যে আমরা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট মানে অনেক রিসোর্সের অ্যালোকেশন, রিসোর্সেস স্কেয়ার্স। একটা বাঁধ করতে গেলে, একটা ব্রিজ করতে গেলে অনেক টাকা লাগে, যার ফলে আমরা এখন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করি, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করি, অনেক ধরনের অ্যাসেসমেন্ট আমরা করি, টেকনিক্যাল, ইকোনমিক অ্যাসেসমেন্ট আমরা করি। কেন করি? বিকজ যেন প্রজেক্টটা সাস্টেনেবল হয়, রিসোর্স স্কেয়ার্স রিসোর্সে যে এখানে ইনভেস্ট করলাম সেটা যেন সাকসেসফুল হয়, সেটা ফিউটাইল না হয়ে যায়, লং লাস্টিং হয়, ঠিক না? এখন যদি ডিজাস্টার ইন্টিগ্রেট না করি, দুর্যোগ না বুঝি, এটা পদ্মা ব্রিজ করে ফেললাম, দুর্যোগ কি আছে কনসিডার করলাম না, আর্থকুয়েক আছে কিনা, এখানে ফ্লাডের লেভেল চিন্তা করলাম না, তাই না? তাহলে কি হবে? ইনভেস্টমেন্ট করার পরে দেখা যাচ্ছে $1,000 প্রজেক্ট আবার ভাঙতে হবে। এটা ইফেক্টিভ হবে না, সাস্টেনেবল হলো না। এই জন্য আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট বুঝতে হবে ভালো। তো এখন হলো যে প্যারাডাইমটা হলো যে ডিজাস্টারের জন্য ওয়েট করা দরকার নেই, বরং ইউ হ্যাভ টু টেক প্রিপেয়ারনেস। এই শব্দগুলো আছে, প্রিপেয়ারনেস ইজ অফ ডিফারেন্ট টাইপস, লং টার্ম প্রিপেয়ারনেস, শর্ট টার্ম প্রিপেয়ারনেস, আবার এট ডিফারেন্ট লেভেলস, ইন্ডিভিজুয়াল লেভেল, হাউসহোল্ড লেভেল, লোকাল লেভেল, ন্যাশনাল লেভেল প্রিপেয়ারনেস, কমিউনিটি লেভেল প্রিপেয়ারনেস। তোমার নিজের প্রিপেয়ারনেস থাকে, প্রিপারেশন না, শব্দটা প্রিপেয়ারনেস, প্রস্তুত করো। যে আই মাইসেলফ প্রিপেয়ার মাইসেলফ টু ট্যাকল এনি ডিজাস্টার। একটা কমিউনিটি লোকেটেড ইন কোস্টাল এরিয়া, তারা সাইক্লোনের জন্য প্রিপেয়ারনেস তারা কি করে, অ্যাডপ্ট করে বিভিন্ন সময়, লং টার্ম, আরো 6 মাস দেরি আছে সাইক্লোনে, কিন্তু তারপর একটা প্রিপেয়ারনেস থাকে যে না 6 মাস আগে আবার কাজ সারতে হবে, এটা করতে হবে, ঘর বাড়িটা কত আগে মজবুত করবো, মালামাল যেগুলো গুরুত্বপূর্ণ, পুকুরের মাছ থাকলে বিক্রি করে দেবো, জলস্তর সব ভেসে যাবে, এরকম বিভিন্ন ধরনের প্রিপেয়ারনেস থাকে। এখন ইন্টারন্যাশনালি গবেষণা করে দেখা যাচ্ছে যদি ডিজাস্টার হওয়ার আগেই সেখানে ইন্টারভেনশন করা যায়, প্রিপেয়ারনেস নেওয়া যায়, অ্যাওয়ারনেস ডেভেলপ করা যায়, বিশেষ করে অনেক অ্যাক্টিভিটি করা যায়, তাইলে যেটাকে আমরা বলছি রিস্ক রিডাকশন, ঝুঁকি প্রশমন করা যায়, এবং সেটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ দেন ইন্টারভেনিং ইন দি পোস্ট ডিজাস্টার পিরিয়ড। ডিজাস্টার হওয়ার পর সব ভেঙে চুরে গেছে, ঘর বাড়ি ডেব্রিজ সরাও, নতুন করে রাস্তাঘাট বানাও, ঘর বাড়ি তৈরি করো, সেটা অনেক এক্সপেন্সিভ দেন
investing in prior to the occurrence of disaster. বোঝা গেল? এই জন্য রিস্ক রিডাকশন এই শব্দের এই কনসেপ্টটা আসছে জাপান থেকে। জাপানের অনেক কাহিনী তোমরা শুনবা, সেন্দাই ফ্রেমওয়ার্ক শুনে থাকো, এগুলো এটা জানতে হবে, নাহলে বিশেষ পরীক্ষায় প্রশ্ন সেন্দাই ফ্রেমওয়ার্ক কি জীবন শুনি নাই। সেন্দাই কি? সেন্দাই জাপানের একটা শহর। সেন্দাই এখানে 2011 সালে যে ডিজাস্টার হয়ে গেল, সেখানে সুনামি, ফুকুশিমা, তারপরে তারা সেন্দাই 2015-তে মিটিং করেছে। তারা বলছেন বিল্ড ব্যাক বেটার কনসেপ্ট। এক এক সময় এক একটা কনসেপ্ট তারা অ্যাডপ্ট করে। এই সবই রিস্ক রিডাকশনটাকে ইন্টেন্ডেড টু রিডিউস রিস্ক, ডিজাস্টার রিস্ক। যেমন কি করলে পরে আমাদের যে এক্সিস্টিং রিস্ক আছে, ডিজাস্টার রিস্ক রিডিউস করা সম্ভব হবে। এটা বেসিক্যালি এই কনসেপ্টের আইডিয়া। হ্যাঁ, যাই হোক, এটা নিয়ে অনেক লেখাপড়া আছে, আমি সেদিকে যাচ্ছি না। শুধু আজ যে রেফারেন্স দিলাম যে হ্যাজার্ডকে ডিফাইন করে এইভাবে যে পোটেনশিয়ালি ড্যামেজিং ফিজিক্যাল ইভেন্ট, পোটেনশিয়ালি ড্যামেজিং ফিজিক্যাল ইভেন্ট, পোটেনশিয়ালি সম্ভাবনা আছে, এখন হয় নাই, ফেনোমেনন অর হিউম্যান অ্যাক্টিভিটি মে কজ দ্য লস অফ ইনজুরি, প্রপার্টি ড্যামেজ, সোশ্যাল ইকোনমিক ডিসরাপশন অর এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এখন এখানে বলা হয় যে হ্যাজার্ড ক্যান include latent conditions, okay, representing future threats and can have different origins. যেমন ধরো latent condition মানে কি? ঢাকায় earthquake prone, latent dormant অবস্থায় আছে না, অনেক সময় ভলকানো ডরমেন্ট থাকে, হঠাৎ করে ইরাপশন হয়। In Japan, for example, the earthquake tsunami can take place at any time. earthquake এর ক্ষেত্রে আমরা প্রেডিকশন তো খুবই ডিফিকাল্ট এখন পর্যন্ত, যদি উন্নত বিশ্বে অনেক ধরনের মেকানিজম আছে, অনেক ধরনের। জাপানে যে আর্থকুইকে কিভাবে কত সময় আগে, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট হোক, হ্যাঁ, প্রেডিকশন করা যায় কিনা। ইন্ডিয়ান ওশান সুনামি ওয়ার্নিং সেন্টার একটা আছে, ইন্ডিয়ান ওশান সুনামি ওয়ার্নিং সেন্টার। হ্যাঁ, ওখানে অনেক লোককে আমরা কনফারেন্সে শুনেছি শ্রীলঙ্কাতে গিয়ে। ওখানে ছোট ছোট দ্বীপ আছে, যারা সুনামি হলে সব ডুবে যায়, এফেক্টেড হয়, তাদের নিয়ে একটা সংগঠন ইন্ডিয়ান ওশান সুনামি, হ্যাঁ, এই ওয়ার্নিং সেন্টার। যাই হোক, অনেক অ্যাক্টিভিটি আছে, কিন্তু আর্থকুইককে তো প্রেডিকশন করা খুব ডিফিকাল্ট। যার ফলে এটা ডরম্যান্ট, লেটেন্ট, যে কোনো সময় ইট ক্যান হ্যাপেন অ্যান্ড ইট ক্যান কজ ড্যামেজ টু লাইফস অ্যান্ড প্রপার্টি, ঠিক না? এগুলো করতে পারে। এটা কিন্তু পোটেনশিয়াল থ্রেট। তাহলে আর্থকুইক ফর জাপান, আর্থকুইক ইন ঢাকা ফর এক্সাম্পল, এগুলো কিন্তু আর লেটেন্ট কন্ডিশনস, পোটেনশিয়াল থ্রেটস। বুঝা গেল? দিস আর দি পোটেনশিয়াল থ্রেটস। এগুলো হ্যাজার্ড, এগুলো বলে হ্যাজার্ড। আবার অনেক সময় ছোট ছোট ট্রেমর হয়, ছোট ছোট আর্থকুইক, সো দ্যাট মাইট নট কজ এনি সর্ট অফ ড্যামেজেস। হ্যাঁ, আরেকটা কথা আছে, যখন এটা ঘটে যায়, মনে করো আর্থকুইক হয়ে গেল, কোনো ক্ষয়ক্ষতি কিছুই হলো না, সেটা স্টিল হ্যাজার্ড পর্যায়ে থাকে। যখন এটা আবার অনেক ড্যামেজ তৈরি করে, বিশেষ করে প্রপার্টি ড্যামেজ, মানুষ মারা যেতে পারে, ইনজুরি হতে পারে, হ্যাঁ, এবং কমিউনিটিজ মাইট রিকোয়ার এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটাকে বলে যে ডিজাস্টার। আমরা ডিজাস্টার আইলোর কথা জানি, সিডর জানি, এই যে ফ্লাড হচ্ছে বড় বড় প্রতি বছরই, এটা ডিজাস্টার হতে পারে, তাই না? এই টর্নেডো হয়, অনেক মানুষ মারা যায়, ডিজাস্টার। এবারে যে ডিজাস্টার ফ্লাড হলো ইউরোপে, ডিজাস্টার, তাই না? সেখানে অনেক মানুষ মারা গেছে। ডেফিনেশন করতে হবে, ভালো কনসেপ্ট বুঝতে হবে, ঠিক না? তো এটা অনেক ধরনের এবার সোর্সেস আছে, অরিজিন আছে, হ্যাজার্ডাস অরিজিন কি? যেমন এটা হাইড্রোমেটোলজিক্যাল সোর্সেস হতে পারে, হাইড্রোমেটোলজিক্যাল হ্যাজার্ড বলে থাকি। হাইড্রো মানে ওয়াটার, মানে ফ্লাড, মেটোলজিক্যাল মানে সাইক্লোন বা টর্নেডো বা স্ট্রং উইন্ড বা নরওয়েস্টার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তার সাথে জিওলজিক্যাল হতে পারে বা জিওমরফোলজিক্যাল, লাইক ড্রাউট, লাইক রিভার ব্যাঙ্ক ইরোশন, সুনামি, সব জিওলজিক্যাল, জিওমরফোলজিক্যাল। এরকম বিভিন্ন ধরনের টাইপস, যেদিকে আমি বেশি ডিটেল যাচ্ছি না, জাস্ট টু গিভ ইউ আইডিয়াস that this sort of conception is very important. You are already final year student and you have to have this conception very well. Risk reduction, এখনকার যুগে রিস্ক রিডাকশন খুবই গুরুত্বপূর্ণ।
এখন আর ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে কিছু নেই, জাস্ট রিস্ক ম্যানেজমেন্ট, মানে ডিজাস্টার রিস্ক রিডাকশন। কমিউনিটি জানে যে তার ডিজাস্টার রিস্ক কি, and communities work towards risk reduction. আমি যদি জানি যে আমার ঝুঁকি কি আছে, ডিজাস্টার ঝুঁকি কি আছে, এবং সেই অনুযায়ী যদি আমি প্রিপেয়ারনেস নেই, তাহলে ঝুঁকি দুর্যোগ হইলেও ক্ষয়ক্ষতি কম হবে নাকি। আমি জানি যে আমার ঘরের দেয়ালটা ভাঙা, এখানে যদি আর্টকুয়েক হয় তাহলে ভেঙে পড়বো ছাদ। আমি যদি সেটাকে প্রিপেয়ার করি, আগে রিপেয়ার করে রেট্রোফিট করি, স্ট্রেংথেন করি কলাম, তাই না, তাহলে আই ক্যান বি সেফ। This is called risk reduction. Okay, তো এখন why just risk reduction is a model, যেটাকে বললাম, একটা হলো যে কমিউনিটির vulnerability and how vulnerability is progressed, is developed, সেগুলোকে কিভাবে অ্যাসেস করা যায় উইদিন ফ্রেমওয়ার্ক এক্সিস্টিং মডেলের মাধ্যমে, তাই না। সেরকম একটা মডেল হচ্ছে প্রেশার অ্যান্ড রিলিজ মডেল। এটা হলো যে যৌক্তিকতা, জাস্টিফিকেশন অফ স্টাডিং প্রেশার অ্যান্ড রিলিজ মডেল ইন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, because we intend to integrate disaster risk into the development, so that our investment, our allocation becomes sustainable. তাই না, আমাদের রিসোর্স অনেক লিমিটেড, স্কেয়ার্স, হ্যাঁ, while doing any development activities, যে how to integrate disaster risk, এই যে একটা শব্দের আগে বলেছি যে রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং। এই জাস্ট গত রবিবার পরশু দিন there was a meeting in সোনারগাঁ হোটেল, এবং সেখানে ঢাকার তো এই যে রিজনস অফ রিস্ক মডেল বা মাল্টি হ্যাজার্ড অফ প্লেস মডেল, নিশ্চয়ই তোমার মনে আছে, হ্যাঁ, হ্যাজার্ডস অফ প্লেস মডেল। একটা এলাকায় কিন্তু দেয়ার ক্যান বি মোর দেন ওয়ান হ্যাজার্ড, একাধিক হ্যাজার্ড থাকতে পারে। তো এই মডেল, একটা মডেল দিয়ে, যেমন সুসান এল কার্টার রিপ্রেজেন্ট করছে যে হাউ টু ইন্টিগ্রেট all the different hazards existing in a particular area and how to integrate those hazard risks into the development process. Just a risk reduction model আছে, হ্যাঁ, সেখানে হ্যাজার্ড কি আছে, যেখানেই হোক, যখনই আমরা ডেভেলপমেন্ট করব, আগে উই হ্যাভ টু আইডেন্টিফাই হ্যাজার্ড এখানে কি আছে। যেমন ঢাকার ক্ষেত্রে দেখি ওয়াটার লগিং, ঢাকার ক্ষেত্রে আর্থকুয়েক ফর এক্সাম্পল, ঢাকাতে সাইক্লোন নেই, এগুলো বেসিক্যালি ঢাকার ইস্যু। তারপর অনেক সময় দেখি আরবান হিট আইল্যান্ড বা ক্লাইমেট চেঞ্জ ইস্যু হতে পারে, সেগুলোর হ্যাজার্ড, এবং এর সাথে এক্সপোজার কার আছে, অর্থাৎ কোনো প্রজেক্ট করলে প্রজেক্টটা কিভাবে এক্সপোজড সেটা ইভালুয়েট করতে হয়। এবং ভালনারেবিলিটি কি আছে, ভালনারেবিলিটি বিশেষ করে ফিজিক্যাল ভালনারেবিলিটি আছে, অর্থাৎ বিল্ডিং, রাস্তাঘাট, সেগুলো কতটা ঝুঁকিপূর্ণ, কতটা বিপদাপন্ন, হ্যাঁ, এক্সপোজড। তার সাথে সোশ্যাল ভালনারেবিলিটি থাকে, সোশ্যাল, মানুষ, ইকোনমিক ভালনারেবিলিটি থাকে, এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি, এই ধরনের ভালনারেবিলিটি গুলাকে ইভালুয়েট করতে হয়।
and then existing capacity কি আছে, existing capacity এবং particular social capacity, economic capacity and management ইত্যাদি। হ্যাঁ, all right, আর একটা মডেল যেটাকে বলা হচ্ছে যে integrated risk reduction model। হ্যাঁ, যে integrated assessment of multi-hazard model। তো এক একজনের যারা those who have initiated these models are already mentioned here, যেমন Blakey, হ্যাঁ, he mentioned 1994, Hewitt, using the concept, the Griffin proposed a new model called the integrated assessment of multi-hazards, এবং ascribing or describing a spatial component, as every hazard must take place over space, right? It's spatial characteristics, there should be some geographical characteristics. They considered the assessment of risk rather than vulnerability. Risk rather than vulnerability. Vulnerability means exposure লাগবে, whether people are exposed, whether buildings are exposed, whether any sort of environment is exposed, whether a livelihood is exposed. So rather, they are considering hazard risk here. The model is based on three important principles. First, a multi-hazard perspective is used rather than a single hazard. Okay, second one is only applicable for hazards having a spatial relevance, such as earthquake. যেমন earthquake যেখানে সেখানে হয় না, তাহলে স্পেশাল রেলিভেন্স আছে, প্লেট বাউন্ডারি, ফল্ট বাউন্ডারি, হ্যাঁ, ফল্টের উপর ইত্যাদি। স্পেশালি নন রেলিভেন্ট হ্যাজার্ডস আছে, disease epidemics, traffic accidents cannot be used. Third, the model may be useful to determine community risk by integrating hazard and vulnerability. Community risk মানে কমিউনিটিকে যখন তুমি ইনভলভ করো, তার মানে ইউ আর কনসিডারিং দেয়ার ভালনারেবিলিটি অ্যাজ ওয়েল, দেয়ার এক্সপোজার। হ্যাজার্ড আছে, তারা কতটা এক্সপোজ। However, it is unable to recognize individual risk at community level. Okay, and the new ISDR model, last of all, new ISDR, United Nations International Strategy for Disaster Reduction Model. সেখানে বলা হচ্ছে যে আমরা ফ্রেমওয়ার্ক ডেভেলপ for disaster risk reduction, in which vulnerability is the key to determine the risk of a community. Okay, ISDR classified vulnerability into 4 categories: order mentioned, physical, social, economic, and environmental. The pathways that are placed in the framework are comprehensive and able to distinguish different phases of disaster risk reduction techniques, including vulnerability assessment, hazard identification, assessment of risk, and early warning and response. হ্যাঁ, এটা বেসিক্যালি একটা যে রিস্ক রিডাকশন তাদের ফ্রেমওয়ার্ক ISDR এর ওভারঅল একটা কমিউনিটি মানে সেখানে জিওগ্রাফিক্যাল এরিয়া, কি হ্যাজার্ড রিস্ক আছে, এর আইডেন্টিফিকেশন, অ্যাসেসমেন্ট, তারপরে কমিউনিটি যেহেতু আছে তাদের সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স, তাদের ভালনারেবিলিটিস সেটাকে ইভ্যালুয়েট করা, তাদের ক্যাপাসিটি ইভ্যালুয়েট করা, and ultimately how to promote early warning and response. আর্লি ওয়ার্নিং মানে যে কোনো ডিজাস্টার আগে যত তাড়াতাড়ি ওয়ার্নিং দিতে পারবে, যেমন সাইক্লোনের ক্ষেত্রে দেওয়া যায়, যেগুলো স্লো অনসেট ডিজাস্টার, অথবা ফ্লাডের ক্ষেত্রে অনেক সময় লাগে ফ্লাড। সাইক্লোন বললেই তো সাইক্লোন হয়ে যায় না, তাই না? সাইক্লোন 1 সপ্তাহ আগে অন্তত প্রেডিক্ট করা হয়। আর্লি ওয়ার্নিং খুব ইফেক্টিভলি দেওয়া গেলে লোকজনের ক্ষয়ক্ষতি কম হয়। হ্যাঁ, এই জন্য আর্লি ওয়ার্নিং স্ট্রেংথেন করা খুব ইম্পর্টেন্ট। এবং রেসপন্স অ্যাকর্ডিংলি রেসপন্স, তুমি ওয়ার্নিং ঠিকই দিলা, লোকজন রেসপন্স করলো, আরে যান, এটা শুনে আমার লাভ নেই, তাই না? ঘোষণা করা হলো, রেডিওতে বলা হলো, লোকজন কেয়ার করে না। ল্যান্ডস্লাইড এরিয়া, রাঙামাটি, ওই ইয়ের মধ্যে কি বলে পাহাড়ের ঢালেই বসবাস করে, ওখানে দেখলে বুঝতে পারবে। তো এগুলো হচ্ছে যে মানুষের রেসপন্স, হ্যাঁ, যে তারা রেসপন্সটা কিভাবে করছে। রেসপন্স আবার বিভিন্ন ধরনের হতে পারে, ইন্ডিভিজুয়াল রেসপন্স, কমিউনিটি রেসপন্স, রেসপন্স ফ্রম অর্গানাইজেশনস। অর্থাৎ ডিজাস্টার হলে পরে, হওয়ার আগে পরে সময় কিভাবে বিভিন্ন লেভেল থেকে রেসপন্সটা কেমন হয়। অর্থাৎ যেমন ফায়ার সার্ভিস একভাবে রেসপন্স করে, তারা গিয়ে এটাকে মিটিগেট করার চেষ্টা করে, প্রোটেক্ট করার চেষ্টা করে, মানুষকে উদ্ধার করে। আর ইন্ডিভিজুয়ালি লোকজন কিভাবে সাইক্লোন শেল্টারে যাবে, নিজেকে রক্ষা করবে, ঘর বাড়ি রক্ষা করবে। তাহলে একটা ওভারঅল আইএসডিআর ফ্রেমওয়ার্ক মডেল, এটা দিয়ে একটা এন্টায়ারলি কমিউনিটির যেসব ভালনারেবিলিটিস আছে সেগুলো অ্যাসেস করা যায়, হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড অ্যাসেসমেন্ট করা সম্ভব হয়, রিস্ক অ্যাসেসমেন্ট করা যায়, ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট করা যায়, আর্লি ওয়ার্নিং, হ্যাঁ, এবং রেসপন্স, এটাকে ইভ্যালুয়েট করা যায়। ওকে, তো আমার মনে হয় যে আমরা মোটামুটি ভাবে এই মডেলগুলো আলোচনা করলাম। কি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের
করতে গেলে শুধু ইআই এর কথাটা আমরা বলবো, অনেক টুলস টেকনিক্স আছে, অনেক টুলস টেকনিক্স বারবার অনেক কিছু বলেছি। যেমন তোমরা সেকেন্ড ইয়ারে শিখেছো প্রেশার রিলিজ মডেল, সরি পার্টিসিপেটেড রুরাল অ্যাপ্রাইজাল পিআরএ, হ্যাঁ, কোয়ালিটেটিভ টুল যেগুলো আছে, কোয়ান্টিটেটিভ অনেক টুল আছে ডেটা কালেকশনের। তো যে কোনো ধরনের ডেটা কালেকশন টুল, ডেটা মনিটর অ্যানালিসিস টুল, মনিটরিং, সেগুলোকে কিন্তু ইকুয়ালি ক্যান বি অ্যাপ্লাইড, হ্যাঁ, ইন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এনভায়রনমেন্টাল ম্যানেজ করতে গেলে টুলগুলো লাগে। যেমন ধরো পদ্মা ব্রিজ হচ্ছে বা হয়ে গেল, পদ্মা ব্রিজ এর আগে অনেক স্টাডি হয়েছে, অনেক ধরনের ইকোনমিক স্টাডি, ফিজিবিলিটি স্টাডি, সোশ্যাল স্টাডি, সেটেলমেন্ট, অনেক লোক রিসেটেলড হয়ে গেছে। এখানে অনেক কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ, হ্যাঁ, টুল ব্যবহার করা হয়েছে। শুধু কোয়ালিটেটিভ দিয়ে সবসময় কাজ হয় না, কোয়ান্টিফিকেশনও লাগে। কতজন লোক এফেক্টেড এক্স্যাক্টলি হিসাব করতে হবে, এত লোক এফেক্টেড, তাদের জন্য রিহ্যাবিলিটেশন লাগবে, লাইভলিহুড লাগবে, তাদের জন্য কি পরিমাণ ফিনান্সিয়াল লাগবে, হ্যাঁ, এক্সপেন্স ইত্যাদি। বোথ কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ সব ধরনের ডেটা ব্যবহার করা হয়, রিমোট সেন্সিয়াস ব্যবহার করা হয়, ল্যান্ড ইউজ দেখা হয়, হ্যাঁ, যে লাস্ট 40-50 বছরে ক্লাইমেটোলজিক্যাল বা মেট্রোলজিক্যাল ডেটা অ্যাসেসমেন্ট করা হয়, হ্যাঁ, এই ধরনের যাবতীয় স্টাডি করা হয়। এবং এখন যেটা আমরা যেহেতু এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট পড়ছি, ইআইএ খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টুল ইআইএ। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে এখন ইআইএ ব্যবহার করা হয়। যেমন একটা যদি বড় বিল্ডিং করি ঢাকা শহরে এবং যে কোনো জায়গায়, সেটা পরিবেশের প্রতিক্রিয়া নিরূপণ বাংলায় বলে, হ্যাঁ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা আগে এই শব্দটা ছিল আইইই, ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন, হ্যাঁ, তারপরে আসলো যে ইআইএ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এরপর আসলো ইএ, এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট। এগুলো কেন করা হয়? এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আর এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট একটু পার্থক্য আছে। যে কোনো ধরনের পারিবেশিক প্রতিক্রিয়া মূল্যায়ন, অর্থাৎ ডেভেলপমেন্ট প্রজেক্ট, পদ্মা ব্রিজ হোক, যেটাই হোক, if that is implemented, the what sort of environmental components to be affected due to the intervention, due to the project, for short term, long term, ইত্যাদি, and how to mitigate those problems. পরিবেশের এই ক্ষতি কিভাবে রোধ করা যায়, তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, এই জন্য অনেক সময় একটা সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক করা হয়। ফ্রেমওয়ার্কের কাজটা হলো যে টু address any sort of problems, any sort of environmental problems to be triggered in the aftermath or in the post project period should be addressed, right? যে কোনো ধরনের environmental problem যদি দেখা যায়, even that is not identified in the pre-project phase, if those impacts are identified in the post-project phase, they should be addressed. যমুনা ব্রিজ হয়ে গেল, এখন একটা টিম আছে যমুনা সেতু বিভাগ, সেতু মন্ত্রী হয়ে গেছে আমাদের এখন, তাই না? তার মানে এই বিষয়টা কত ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য। কারণ হলো বাংলাদেশ যেহেতু ফ্লাড প্লেন, প্রচুর নদী, প্রচুর ব্রিজ কালভার্ট করতে হয়, সেতু একটা আলাদা মন্ত্রণালয় যাও, আলাদা বিভাগ, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্যে এখানে কিন্তু সারা বছর যমুনা ব্রিজ এখন একটা ইভ্যালুয়েশন চলছে, সেই টিমের মধ্যে আমরা কাজ করছি যে 20 বছর পরে এটার সোশ্যাল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কি, এটা ইভ্যালুয়েশন চলছে, পোস্ট প্রজেক্ট ইভ্যালুয়েশন, 50 লক্ষ টাকা, হ্যাঁ, এটা একটা ডিপার্টমেন্ট পাইছে এই কাজটা হাতে নিয়েছে। যাই হোক, কাজেই ওই সময় কিন্তু লোকজন থাকবে, এমন না যে ব্রিজ হয়ে গেছে চলে যাও বাড়ি এখান থেকে, কাজ শেষ, এরকম না। তো it is a continuous process, and there should be some institution, there should be some monitoring cell to continuously monitor the social and particularly environmental impacts in the entire life cycle of the project, তাই না? যেহেতু ওটা অনেক ইনভেস্টমেন্ট, এখানে অনেক সোশ্যাল, ইকোনমি এন্ড অনেক কিছু ইনভলভ। তো আমরা যেহেতু ইন্টারেস্টেড ইন এনভায়রনমেন্ট এখন খুব গুরুত্বপূর্ণ, এটা সবাই আমরা জানি, তাই না? আমরা সবাই জানি যে এনভায়রনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এখনকার সময়। কাজেই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইজ এক্সট্রিমলি রিকোয়ার্ড। এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হলো যে কি এক্স্যাক্টলি ইম্প্যাক্ট হবে, সেটা হলো এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। যেমন ধরো আমি বলি, আগামী দিন আরো টেক অ্যানাদার ক্লাস, হ্যাঁ, টু টক অ্যাবাউট ইআইএ পার্টিকুলারলি, এবং তোমাদের আমি একটা রিপোর্ট দেখাবো, রিপোর্ট দেখিয়ে আই উইল ডিসকাস। রিপোর্টটা তোমাদের সাথে শেয়ারও করবো, দিয়ে দেবো। ইআইএটা জানতে হবে সবাইকে ভালো করে। ইআইএ
90-র আগে 2000 সালের আগে খুব বেশি ইআই পৃথিবীতে হয়নি। 1992 বেসিক্যালি ইআই প্রমোশনের যে সবচেয়ে বড় কংগ্রিগেশন, যেটাকে আমরা ইভেন কনফারেন্স অন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট বলে থাকি, ইভেন সিইডি, হ্যাঁ, যেখান থেকে সাস্টেনেবিলিটি হ্যাজ বিন বিং প্রমোটেড, বা বিশেষ করে ইআই এর মতো যেসব বিষয়গুলো বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্টে সেগুলো কিন্তু প্রমোট করা হচ্ছে। আমাদের দেশে 2000 থেকে মোটামুটি শুরু হয়ে গেছে ভালো মতোই। তো ইআই খুব ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ইম্প্যাক্ট মানে কি কি ক্ষতি হবে, কয়টা গাছ কাটা যাবে, কয়টা কি বলে পুকুর নষ্ট হবে, এরকম করে নাম্বার। আর এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট কিন্তু ইজ ইভেন মোর দ্যান দ্যাট, এটা মনে করা হয়তো, হ্যাঁ, অনেক কোয়ালিটেটিভ, যে পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে ইত্যাদি। যাই হোক, আমরা উইল ডিসকাস ইন দ্য নেক্সট ক্লাস। এখন আবার থার্ডের ক্লাস আছে, সেটা হলো আগামী দিন আমরা ডিটেল আলোচনা করব পার্টিকুলার 3 phases: প্রি প্রজেক্ট, ডিউরিং প্রজেক্ট এবং পোস্ট প্রজেক্ট অ্যাক্টিভিটিস যেগুলো আছে ইআই এর ক্ষেত্রে করা হয়, হ্যাঁ, বড় লার্জ ডেভেলপমেন্ট প্রজেক্টে, এবং উইথ এক্সাম্পল। হ্যাঁ, আই উইল শেয়ার উইথ ইউ সাম ইআই রিপোর্ট, 300-350 পাতার রিপোর্ট তোমাদেরকে আমি শেয়ার করব। এই মুহূর্তে আমি একটা ইআই এর সাথে জড়িত, এটা হলো সোনাদিয়া যে ইকো পার্ক হবে, সেখানে ইআই করা হচ্ছে। এটা সরকারের প্রায়োরিটি প্রজেক্ট, ইকোনমিক জোন, এবং সেখানে ইকো পার্ক করা হচ্ছে, যার ফলে সেখানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হচ্ছে। কারণ এটা ম্যানগ্রোভ ছিল এক সময়, ওখানে অনেক বায়োডাইভার্সিটি আছে তোমরা জানো, হ্যাঁ, তো সেটা ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা আরো প্রমোশন করা হবে কিনা ইত্যাদি। তো এইভাবে বেসিক্যালি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করার মাধ্যমে একটা আলটিমেটলি আমরা কি করি, উই ডু সাম এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান করি, যে প্ল্যানটা ইজ ইন্টেন্ডেড to address all the different environmental problems to be triggered in different phases of the project. Okay, so let me stop here. It's just 11 o'clock. Started student boshe ase, so I will meet inshallah in the next week talking about EIA. That will be the last class. ঠিক আছে, so let me stop here. স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে, তার মানে তো ইউ আর সে গুড বাই। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি আসলে লাস্ট ক্লাসে স্যার অ্যাটেন্ড ছিলাম আপনার ক্লাসে, আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আর কি ঠিক আছে, অ্যাটেন্ডেন্স অসুবিধা হবে না, অ্যাটেন্ডেন্স সবাই আসেন, ভালো ভালো আসেন, অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, বুঝছো? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার, আজকে তো আপনার সময় কম, কালকে কি জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ, আগে জিজ্ঞেস প্লিজ। আচ্ছা ঠিক আছে। 11টা বেজে গেছে, তো ক্লাস শুরু করলে তো টাইম ঠিক থাকে না। ঠিক আছে, সো মিট ইউ ইনশাল্লাহ ইন দ্য নেক্সট উইক।